নিজেদের স্বার্থে রাজনীতিতে ফ্যাসিস্টদের জায়গা দেওয়ার চেষ্টা মানবে না বিএনপি। সরকারি সুবিধায় দল গোছানোর অভিযোগ মির্জা ফখরুলের। নিরপেক্ষ না হলে লাগবে নতুন সরকার। তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকে তারা জায়গা দিতে চায়। সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আপনারা আপনাদের দল গঠন করে, সেটা কখনোই মেনে নেওয়া হবে না। সরকারের নিরপেক্ষতা হারায়, তাহলে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। ফ্যাসিবাদীদের নির্বাচনের সুযোগ নেই। গণহত্যার দায়ে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ ও রাজনৈতিকভাবে নির্মূল করার হুঁশিয়ারি উপদেষ্টা আসিফের। ফ্যাসিবাদীদের কিংবা আওয়ামী লীগের বাংলাদেশে নির্বাচন করার প্রশ্নটাই এখন অবান্তর। যারা নাজিদের মতো গণহত্যা চালিয়েছে তাদের বাংলাদেশ থেকে নির্মূল করা উচিত, বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া এবং আমি সাইফুল রুদ্র। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। 28 ফেব্রুয়ারি পর্যন্ত ক্লাস পরীক্ষা স্থগিত। হামলার ঘটনায় মামলা ও জড়িতদের বহিষ্কারের সিদ্ধান্ত। তদন্তে মূল ঘটনার সামনে আনার আহ্বান মির্জা ফখরুলের। নাইকো মামলায় খালাস বেগম জিয়া। হয়রানি ও সম্মানহানির জন্যই নিজের নাম প্রত্যাহার করে মামলা চালিয়ে গেছেন শেখ হাসিনা, মন্তব্য আইনজীবীর। প্রতীকী ক্ষতিপূরণ দাবি। কোন দলের লেজুর বৃত্তি করবে না নতুন ছাত্র সংগঠন, জানালেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা। ছাত্র সংসদ নির্বাচন সহ রাজনীতি নিয়ে বিরূপ ধারণা পরিবর্তনের লক্ষ্য। একাদশ নির্বাচনে বিতর্কিত ভূমিকা। নতুন করে ওএসডি হলেন রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী 33 জেলা প্রশাসক। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি। এবং আত্মীয়ের বাসায় সাবেক আইজিপি শহীদুলের 1000 কোটি টাকার সম্পদের নথি। অভিযান চালিয়ে উদ্ধার করল দুদক। সাবেক মন্ত্রী সম রেজাউলের বিরুদ্ধে মামলা। নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা করে দিলে মানবে না বিএনপি। সরকার থেকে সব সুযোগ সুবিধা নিয়ে রাজনৈতিক দল গোছানো মানবে না জনগণ। রাজধানীতে ছাত্রদলের নতুন সদস্য সংগ্রহ কর্মসূচিতে এই কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন আয়োজনে আন্তরিক কিনা প্রশ্ন তুলে তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নতুন সরকারের প্রয়োজন পড়বে। দেশ জুড়ে চলছে বিএনপির সদস্য ফরম নবায়ন ও সংগ্রহ কার্যক্রম। এর ধারাবাহিকতায় বুধবার সকালে ঢাকা মহানগর ছাত্রদল শুরু করল সদস্য ফরম নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণ অভ্যুত্থান পরবর্তী নতুন ধারার ছাত্র রাজনীতি শীর্ষক আলোচনা সভায় ছাত্রদল নেতারা বলেন, ফ্যাসিবাদের একটি অংশ বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা করছে। ঐক্যকে বিনষ্ট করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হন, তাহলে আমরা ধরে নেব আপনারা সত্যিকার অর্থে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসনের পক্ষে আপনারা শুরু করছেন। স্থানীয় সরকার উপদেষ্টার মন্তব্য তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, তারা নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদেরও জায়গা করে দিতে চায়। সরকারে থেকে সব সুবিধা নিয়ে দল গোছালে মেনে নেবে না বিএনপি। তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকে তারা জায়গা দিতে চায়। সরকারে বসে সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আপনারা আপনাদের দল গঠন করে, সেটা কখনোই মেনে নেওয়া হবে না। নির্বাচন আয়োজনে সরকার আন্তরিক কিনা এমন প্রশ্ন তুলে মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থাকতে পারলে নতুন সরকারের প্রয়োজন পড়বে। সেই সন্দেহটা হচ্ছে যে আদৌ নির্বাচনটা এরা আন্তরিক কিনা। এই অন্তর্বর্তী সরকারের কেউ নিরপেক্ষতা হারায়, তাহলে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। এদিকে বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে যোগ দিয়ে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু দাবি করেন, নির্বাচন বানচাল করতে দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে। বিশৃঙ্খলা তৈরি পরিকল্পিতভাবে চেষ্টা হচ্ছে। যদি বিশৃঙ্খলা হয় নির্বাচন হবে না, নির্বাচন না হয় তাহলে ফ্যাসিবাদের উল্লাস আমাদের আবার হয়তো দেখার প্রয়োজন দেখা দিতে পারে। বিশৃঙ্খলা বন্ধ করে দ্রুত নির্বাচনের আহ্বান জানান বিএনপির নেতা। মুক্তিযোদ্ধা দলের নেতা সাতিরা শারমিন, সময় সংবাদ, ঢাকা।
ফ্যাসিবাদীদের নির্বাচন করার সুযোগ নেই। গণহত্যার দায়ে আওয়ামী লীগকে শুধু বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ নয়, আদর্শিক ও রাজনৈতিকভাবে নির্মূল করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে আদমজী ক্যান্টনমেন্ট কলেজে তারুণ্যের উৎসবে তিনি বলেন, কুয়েটে হামলায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। জুলাই আগস্টে ছাত্র ও জনতার আন্দোলন, আসে তারুণ্যের জয়। বুধবার সকালে আদমজী ক্যান্টনমেন্ট কলেজে আয়োজন করা হয় তারুণ্যের উৎসব। আয়োজনে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, কোনো স্বৈরাচারী রাজনৈতিক দল আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না। গণহত্যার দায়ে আওয়ামী লীগকে শুধু বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ নয়, আদর্শিক ও রাজনৈতিকভাবে নির্মূল করা হবে। সরকার আগে স্থানীয় নির্বাচন করতে চায় বলেও জানান তিনি। ফ্যাসিবাদীদের কিংবা আওয়ামী লীগের বাংলাদেশে নির্বাচন করার প্রশ্নটাই এখন অবান্তর। যারা নাজিদের মতো গণহত্যা চালিয়েছে তাদের বাংলাদেশ থেকে নির্মূল করা উচিত। বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত। সরকারের সদিচ্ছা আছে স্থানীয় সরকার নির্বাচন আগে করার, এবং বাংলাদেশের মানুষ তাদের যে প্রাত্যহিক সেবা সেগুলো পাচ্ছে না, এবং সেগুলো নিশ্চিত করাটা এই সরকারের অন্যতম দায়িত্ব। এদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কুয়েটে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে উপদেষ্টা বলেন, যেই জড়িত থাকুক সবাইকে আইনের আওতায় আনা হবে। এছাড়া স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনকে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের আহ্বান জানান তিনি। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছি এই বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে ভিডিও ফুটেজ যা ছবি আছে সেগুলো দেখে কারা এর সাথে জড়িত, কারা অস্ত্রের মহড়া দিয়েছে, সে যেই হোক, তার পরিচয় যাই হোক, তাকে শাস্তির আওতায় আনার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। দেশকে এগিয়ে নিতে তরুণদের শক্তি অন্তর্বর্তীকালীন সরকার কাজে লাগাতে চায় বলেও জানান আসিফ মাহমুদ। এর আগে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। কুয়েট ক্যাম্পাসে নিষিদ্ধই থাকছে রাজনীতি। 28 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত থাকবে সব ধরনের একাডেমিক কার্যক্রম। বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। এরপর অবরুদ্ধ দশা থেকে মুক্তি পেয়ে বাসায় ফেরেন উপাচার্য। তবে তিনি পদত্যাগ না করা পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। উপ উপাচার্য শরীফুল আলম জানিয়েছেন, সংঘর্ষের ঘটনা তদন্তে গঠিত কমিটি 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে। হামলায় জড়িতদের বহিষ্কার ও বহিরাগতদের বিরুদ্ধে হবে মামলা। সকল দাবি সমূহ পূরণ করে আজকে গতকালকের ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার সাথে সাথে ভিসি, প্রভিসি, পরিচালক, ছাত্র কল্যাণকে পদত্যাগ করতে হবে। শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই বিকেলে সিন্ডিকেট সভায় বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শেষ হলে জানানো হয়, ক্যাম্পাসে নিষিদ্ধই থাকছে রাজনীতি। এছাড়া 28 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত থাকবে একাডেমিক কার্যক্রম। সিদ্ধান্ত জানার পর বিকেলে মেডিকেল সেন্টারের সামনে থেকে সরে যান শিক্ষার্থীরা। এতে প্রায় 24 ঘন্টা পর অবরুদ্ধ দশা থেকে মুক্ত হয়ে বাসায় ফেরেন উপাচার্য। আমরা হল ছেড়ে যাচ্ছি না এই শর্তে, কারণ আমরা চাই কালকে এবিসি স্যার নিয়োগ হয়ে যায়, আমরা পরের দিন থেকে ক্লাস করব। ক্যাম্পাসে কোনো ছাত্র রাজনীতি থাকবে না, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী কেউই রাজনীতির সাথে জড়িত থাকতে পারবে না। ছাত্র শৃঙ্খলা কমিটি এবং চাকরি বিধি অনুযায়ী যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেই অনুযায়ী শাস্তি নিশ্চিত করা হবে। এদিকে কুয়েটে সংঘর্ষের ঘটনায় দৌলতপুর থানা যুবদলের সহ সভাপতি মাহবুবুর রহমানকে বহিষ্কার করেছে যুবদলের কেন্দ্রীয় কমিটি। হামলার ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ছাত্রদল। অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি মিছিল থেকে কতিপয় ছাত্রদল সমর্থকের উপর অতর্কিত হামলার মাধ্যমে। নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিবাদী সংগঠন ছাত্রলীগ যেমন অতীতে সাধারণ শিক্ষার্থীদের নাম ভাঙিয়ে নিজেদের অপকর্মের সাফাই দিত, ঠিক সেভাবেই 5 আগস্ট পরবর্তী সময়ে গুপ্ত সংগঠন শিবির সাধারণ শিক্ষার্থীদের নামকে কলুষিত করছে এবং এই নাম ব্যবহারের মাধ্যমে ক্যাম্পাস সমূহে ভিন্ন রূপে অগণতান্ত্রিক ফ্যাসিবাদী কর্তৃত্ববাদ পুনঃপ্রতিষ্ঠা করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। প্রথমে ছাত্রদল নেতাদের উপর হামলা করে তাদের উপরই দায় চাপিয়ে ছাত্র শিবির ফায়দা লোটার চেষ্টা করছে বলেও অভিযোগ কেন্দ্রীয় এই নেতা। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। কুয়েটের ঘটনায় নিন্দা জানিয়ে সঠিক তদন্তের মাধ্যমে মূল ঘটনার সামনে আনার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় বাংলা একাডেমিতে তারেক রহমান সংগ্রাম ও রাজনৈতিক যাত্রা শিরোনামে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, কিছু দায়িত্বশীল মানুষেরা জাতিকে বিভক্ত করার কাজ করছে। তাদের এমন কর্মকাণ্ড 24-এর গণ অভ্যুত্থানের চেতনা বিরোধী বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
কেউ কেউ চেষ্টা করছেন দেশে অস্থিরতা এবং একটা, আমি সোজা কথা বলি, এনার্জি তৈরি করার, একটা নৈরাজ্য সৃষ্টি করবার। খুলনায় যে ঘটনা ঘটেছে আমি অত্যন্ত দুঃখজনক ঘটনা, আমি এতে নিন্দা জানাই এবং সেই সঙ্গে এটাও আমি প্রত্যাশা করি যে সুষ্ঠু তদন্ত করে দেখা দরকার যে কারা এগুলো ঘটিয়েছে। গণতন্ত্রের কথা বলবেন অথচ আমার মত প্রচার করতে গেলে আপনি সেখানে আটকাবেন, আর তারা তাদের মতামতকে তখন তারা শক্তি প্রয়োগ করবে এবং একটা শিশুকে পর্যন্ত তারা বেদম প্রয়োগ করতে এতটুকু দ্বিধাবোধ করবে না। এই ধরনের মানসিকতা নিয়ে কিন্তু কখনোই বড় কিছু, মহৎ কিছু করা যাবে না। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির তৃতীয় দিন চলছে। এতে আজও বন্ধ রয়েছে সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। সকালে আন্দোলনকারী শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। পরে তারা হাসপাতালের প্রধান ফটকের সামনের সড়কের একাংশ অবরোধ করেন। কলেজে চলমান শিক্ষক সংকট নিরসনের দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা তাদের। এদিকে কলেজ প্রশাসন বলছে বিষয়টি মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দফতরকে জানিয়েছেন। তারা উদ্যোগ না নিলে মেডিকেল কলেজের শূন্য পদে শিক্ষক পদায়ন সম্ভব নয়। শের-ই-বাংলা মেডিকেল কলেজে ৩৩৪টি শিক্ষক পদ রয়েছে, যার মধ্যে শিক্ষক আছেন মাত্র ১৬১টি পদে। নতুন রাজনৈতিক দলের আগেই আসতে যাচ্ছে ছাত্র সংগঠন। আগামী সপ্তাহেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে আত্মপ্রকাশ করতে পারে ছাত্র সংগঠনটি, যার নেতৃত্বে থাকছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচিত সমন্বয়করা। শিক্ষার্থীরা বলছেন, লেজুর ভিত্তিক সংগঠনের দায়রাতে মূল দলের আগেই আসছে ছাত্র সংগঠন। মধ্যপন্থী ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যের কথা বলছেন ছাত্র সংগঠনের উদ্যোক্তা আব্দুল কাদের। হাসান আলীর প্রতিবেদন। বেশ কিছুদিন যাবতীয় আলোচনার কেন্দ্রে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল চলতি মাসে যার ঘোষণা আসবে বলে নিশ্চিত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তে গঠিত নাগরিক কমিটি। কিন্তু এর আগেই আত্মপ্রকাশ ঘটছে ছাত্র সংগঠনের। প্রাথমিকভাবে বৃহস্পতিবার আত্মপ্রকাশের দিনক্ষণ ঠিক থাকলেও কিছুটা পিছিয়ে আগামী সপ্তাহের শুরুতে আসতে পারে ঘোষণা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হতে পারে পথ চলা। জানা গেছে, জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে আলোচনায় আসা সমন্বয়ক আবু বকর মজুমদার এবং দপ্তর সেলের সম্পাদক জাহিদ আহসান আসতে পারেন ছাত্র সংগঠনের গুরুত্বপূর্ণ পদে। সমন্বয়ক আবুল কাদের পেতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের দায়িত্ব। এছাড়া সমন্বয়ক রিফাত রশিদ, হাসিব আল ইসলাম সহ অন্যান্যদের দেখা যেতে পারে নতুন এই ছাত্র সংগঠনের বিভিন্ন দায়িত্বে। সেক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও আসতে পারে নতুন নেতৃত্ব। জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক সেল প্রধান হাসান ইনাম পেতে পারেন প্রধানের দায়িত্ব। এছাড়াও সরাসরি রাজনীতি করতে আগ্রহী নন এমন শিক্ষার্থীরা থাকবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। কিভাবে কাজ করবেন? সমন্বয়ক আব্দুল কাদের বলছেন, ছাত্র রাজনীতি সম্পর্কে শিক্ষার্থীদের বিরূপ ধারণা পরিবর্তন করতে চান তারা। কোনো ব্যক্তি মাদার পার্টি দ্বারা আপনার নির্বাচিত হয়, তখন ছাত্রদের দিকেও তার কোনো দায়বদ্ধ জায়গা থাকে না। ছাত্ররা যে ফরম্যাটটা আছে, যে কাঠামোটা আছে, সেটাকে আমাদের পরিবর্তন আনতে হবে। কেন? এটা শিক্ষার্থীদের কনসার্ন। তারা চায় না হলে এবং একাডেমিক এরিয়া রাজনীতি ঢুকে গিয়ে, রাজনৈতিক কার্যক্রম, রাজনৈতিক কাঠামো ঢুকে গিয়ে আবার হচ্ছে দাসত্বের শৃঙ্খলা সেখানে ফিরে আসুক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলছেন, ঐক্যবদ্ধ সিদ্ধান্তের ভিত্তিতে গঠিত হতে যাচ্ছে নতুন ছাত্র সংগঠন। উদীয়মান যে সকল ছাত্র নেতারা আছেন, যারা গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাদের নেতৃত্বে একটা ছাত্র সংগঠন তৈরি হচ্ছে। এই ছাত্র সংগঠনটি খুবই গুরুত্বপূর্ণ যে ফিচার, সেটা হচ্ছে এটা লেজুর বৃত্তিহীন। এই ছাত্র সংগঠনটি আগে তৈরি হচ্ছে, এটা খুবই সচেতনভাবে আমরা করেছি। জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করে ধারাবাহিক কর্মসূচি দিয়ে দেশব্যাপী বিস্তৃতি বাড়ানোর পরিকল্পনা তাদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ৮ জনকে নাইকো দুর্নীতি মামলা থেকে খালাস দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক এ রায় ঘোষণা করেন। রায়ের প্রতিক্রিয়ায় খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, রাজনৈতিক হয়রানি ও সম্মানহানি করতেই এ মামলা করা হয়েছিল। দুর্নীতিবাজ প্রমাণ করে বেগম খালেদা জিয়াকে নিজের সমকক্ষ করে তুলতে চেয়েছিলেন শেখ হাসিনা। বিস্তারিত আমার নবীর প্রতিবেদনে।
কানাডার কোম্পানি নাইকোর 3টি গ্যাস ক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে চুক্তির মাধ্যমে রাষ্ট্রের 13,777 কোটি টাকার আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে 2007 সালে বেগম খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে 2 বছর। রাষ্ট্রপক্ষের 68 জন সাক্ষীর মধ্যে আদালতে সাক্ষ্য দিয়েছেন 39 জন। তবে কেউই আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দেননি বলে জানান আইনজীবীরা। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ 2 জন সদস্য এসেছিল, তারা কিন্তু বেগম জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ করেন নাই। এই মামলার যিনি বাদী ছিলেন মাহবুবুল ইসলাম, তিনিও তার জবানবন্দির মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। সর্বশেষ এই মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা সাইদুর রহমান, তিনিও যে সাক্ষ্য দিয়েছেন সেই সাক্ষীর মধ্যে পরিষ্কার করে বলছে যে বেগম খালেদা জিয়া কোনো সারসংক্ষেপ অনুমোদন দেন নাই। নাইকো চুক্তিটা করেছে শেখ হাসিনা, অপরাধ তার উপরে, আর ম্যাডাম খালেদা সাকসেসিভ গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার, তার কোনো অপরাধী এখানে ছিল না। একটা মিথ্যা মামলা একটা স্বৈরাচার সরকার জন্ম দিয়েছিল। আজকে আদালতের রায়ের মধ্যে সেই মামলা মিথ্যা হিসেবে তার জবনিকাপাত হলো। রায়ের পর বেগম জিয়ার আইনজীবীরা বলেন, রাজনৈতিক হয়রানি এবং সম্মানহানি করতেই এ মামলা দায়ের করা হয়েছিল। দুর্নীতিবাজ প্রমাণ করে বেগম খালেদা জিয়াকে নিজের সমকক্ষ করে তুলতে চেয়েছিলেন শেখ হাসিনা। এই মামলাটি শুধুমাত্র শেখ হাসিনার দুর্নীতিকে ব্যালেন্স করার জন্য, তার সমকক্ষ করার জন্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত জনপ্রিয় নেত্রী, তাকে মেলাইন করার জন্য রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে তাকে মেলাইন করার জন্য তাকে মিথ্যা মামলা দিয়েছে। শেখ হাসিনা সহ দুদকের তৎকালীন কর্মকর্তাদের বিচারের আওতায় আনা সহ বেগম খালেদা জিয়ার সম্মানহানির জন্য ক্ষতিপূরণের দাবি জানান আইনজীবীরা। উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে তাকে সম্মানিত করবার জন্য। আমান নবী, সময় সংবাদ, ঢাকা। একই দিন একই অভিযোগে 2 জনের বিরুদ্ধে মামলা হলেও ক্ষমতায় থাকাকালে হাইকোর্টে বাতিল হয় শেখ হাসিনার মামলা, অথচ 17 বছর ধরে আদালতের বারান্দায় ঘুরতে হয় বেগম জিয়াকে। নাইকো মামলায় খালাসের পর বিএনপি নেত্রীর আইনজীবীরা বলেন, বেগম খালেদা জিয়া ও বিএনপির গায়ে কালিমা লাগাতেই নিজের মামলা প্রত্যাহার করে নাইকো মামলা চালিয়ে গেছেন শেখ হাসিনা। বিস্তারিত আফজাল হোসেনের রিপোর্টে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে একই দিনে নাইকো মামলা হয় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে। 2 নেত্রীর বিরুদ্ধেই অভিযোগ কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তি করে রাষ্ট্রের প্রায় 13,777 কোটি টাকা ক্ষতি করার। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে হাইকোর্টে বাতিল হয় শেখ হাসিনার মামলাটি। সে সময় হাইকোর্ট রায়ে বলেন, শেখ হাসিনাকে হয়রানি করতেই মামলাটি করা হয়েছিল। প্রশ্ন হচ্ছে, একই অভিযোগে মামলা, শেখ হাসিনারটা 14 বছর আগে বাতিল হলো, বেগম জিয়ার ক্ষেত্রে ভিন্ন হলো কেন? বিএনপি নেত্রীর আইনজীবীরা বলছেন, বেগম জিয়া ও বিএনপির গায়ে কালিমা লাগাতেই নিজের মামলা প্রত্যাহার করে নাইকো মামলা চালিয়ে গেছেন শেখ হাসিনা। এক্ষেত্রে ব্যবহার করা হয় দুদককে। দেশ ছিল একটা, শেখ হাসিনা ওয়াজেদের পার্লামেন্ট ছিল রাবার স্ট্যাম্প। ঠিক আদালতকেও ডিকটেট করে বেগম খালেদা জিয়াকে যেন রাজনৈতিকভাবে হয়রানি করা যায় এবং বিএনপির নামে যেন কালিমা লেপন করা যায়, তার জন্য শেখ হাসিনা ওয়াজেদ আদালতকে ব্যবহার করতেন এবং দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করতেন। এদিন বিএনপি নেত্রীর সঙ্গে অবিচারে জড়িতদের কাছ থেকে প্রতীকী ক্ষতিপূরণ চেয়েছেন এক আইনজীবী। প্রধান বিচারপতির আদালতে ওই আইনজীবী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে নয়, একজন নারী হিসেবে মূল্যায়ন করলেও তার সঙ্গে যা করা হয়েছে তা প্রকারান্তরে অবিচার। আদালতের দায়িত্ব ছিল একটা প্রতীকী ক্ষতিপূরণ, যে একটা রাষ্ট্র একজন নাগরিককে, উনি বিএনপির চেয়ারপারসন, সেটা রেলেভেন্ট না। রেলেভেন্ট হলো যে একজন নাগরিককে নিগৃহীত করা হয়েছে, রাষ্ট্রের দুর্বৃত্তায়নের শিকার হয়েছেন এবং বিচার বিভাগের সীমাহীন অন্যায় শিকার হয়েছেন। সুতরাং উনি ওনার কেসে যদি একটা প্রতীকী ক্ষতিপূরণ দেওয়া হতো অথবা ভবিষ্যতে দেওয়া হয়, তাহলে বাংলাদেশের ভবিষ্যতের জন্য অনেক ভালো হবে। বুধবার নাইকো মামলায় খালাসের মধ্য দিয়ে দুর্নীতির 5 মামলা থেকেই আইনি লড়াইয়ে মুক্ত হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পল্টন মডেল থানার মামলায় সাবেক মন্ত্রী ফারুক খানের 5 দিন ও সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলায় গ্রেফতার দেখানো সহ রিমান্ড আবেদন করলে আদালত এই আদেশ দেন। এদিন রাজধানীর বিভিন্ন থানার হত্যা ও হত্যা চেষ্টা মামলায় আনিসুল হক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, কামাল আহমেদ মজুমদারকে 5 দিন করে রিমান্ডে পাঠান আদালত। এছাড়া রাজধানীর নিউ মার্কেট থানার মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামাল উদ্দিনকে, পল্টন মডেল থানার মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে।
হাসানুল হক ইনু এবং ফারুক খান এবং রাশেদ খান মেনন এদেরকে একটি হত্যা প্রচেষ্টা মামলায় বিজ্ঞ আদালতে 5 দিন রিমান্ড প্রার্থনা করা হয়। বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আরেকটি মামলায় জোনায়েদ আহমেদ পলক তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং আরেকটি মামলায় কামাল আহমেদ মজুমদার তাকে একটি হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা 5 দিনের রিমান্ড প্রার্থনা করেন, 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। আরেকটি হত্যা মামলায় দীপঙ্কর তালুকদার সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী, তার বিরুদ্ধে 7 দিন রিমান্ড প্রার্থনা করা হয় এবং তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। অন্তর্বর্তী সরকারের সময়ে সাংবাদিক দম্পতির সাগর রুনি হত্যাকাণ্ডের বিচারে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার জাতীয় জাদুঘরে সাগর রুনি হিউম্যান রাইটস ফটো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক দফায় হত্যাকাণ্ডের প্রতিবেদন না হওয়াটা দুঃখজনক। এবার 3 ফটো সাংবাদিককে দেওয়া হয় অ্যাওয়ার্ড। অংশগ্রহণকারীদের ছবিতে আওয়ামী লীগ সরকারের আমলে মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ চিত্র তুলে ধরা হয়। সাগর রুনির ছবি দেখলাম, এত জীবন্ত একটা ফ্যামিলি ছিল। তো বারবার মনে হয় যে এই কিছু কাজ যদি করে যেতে না পারি আমরা, যে সাগর রুনির ছবি দেখে মনে হচ্ছিল, তো নিজের সহ্য করা খুব কঠিন হবে। আশা করি এখানে একটা সংখ্যা আছে, দেখেন 114 বার হয়েছে, এখনও বিচার হচ্ছে না। ইনশাআল্লাহ আশা করি আমাদের সময় একটা উল্লেখযোগ্য অগ্রগতি হবে। রাতের সময় আরও থাকছে। চট্টগ্রামের বাজার থেকে উধাও ভোজ্য তেল, ভোক্তা অধিকারের অভিযানে 6 দোকানিকে জরিমানা। হিমাগারের ভাড়া কমানোর দাবিতে রাজশাহী ও রংপুরের রাস্তায় আলু। 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা 33 জন সাবেক জেলা প্রশাসককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করা হয়েছে। বুধবার এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এসব কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ন্যস্ত করা হয়েছে। এই কর্মকর্তারা যুগ্ম সচিব পদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত ছিলেন। এর আগে একই কারণে 12 জন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছিল। বাসা থেকে সাবেক আইজিপি শহীদুল হকের 1000 কোটি টাকার সম্পদের নথি উদ্ধার করেছে দুদক। অভিযানে 12 কোটি টাকার এফটিআর, জমির দলিল, গোপন চুক্তি সহ 48টি আলামত পেয়েছে সংস্থাটি। এদিকে ক্ষমতায় থাকাকালে 11 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 6 কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে সাবেক গৃহায়ন ও গণপূর্তি মন্ত্রী সম রেজাউল করিমের বিরুদ্ধে 2টি মামলা করেছে দুদক। অর্জনের নথিপত্র নিকটাত্মীয়র বাসায় রাখার গোয়েন্দা তথ্যে মঙ্গলবার রাতভর অভিযান চালায় সংস্থাটি। বুধবার সংবাদ সম্মেলনে দুদক জানায়, ধানমন্ডিতে শহীদুল হকের বাসায় কিছু না পেলেও মিরপুরে তার আত্মীয়র বাসা থেকে 12 কোটি টাকার এফডিআর সহ 1000 কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদের 2 বস্তা নথিপত্র উদ্ধার করা হয়। বস্তায় যে তথ্যাদি এবং দলিলাদি পাওয়া গেছে সেগুলি আমাদের অনুসন্ধান কাজে সহায়ক হবে। সেই কারণে এই রেকর্ডপত্রগুলো এবং মূল্যবান দলিলপত্রগুলো জব্দ তালিকার মাধ্যমে এগুলি আমাদের কর্মকর্তারা তাদের হেফাজতে নিয়েছেন। এদিন সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সম রেজাউল করিম ও তার স্ত্রীর বিরুদ্ধে 11 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 6 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে আলাদা 2টি মামলা করেছে সংস্থাটি। সংসদ সদস্য এবং মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সন্দেহজনক লেনদেন করার অপরাধ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। বিগত সরকারের সময় সুবিধাভোগী ব্যবসায়ীদের বিদেশে থাকা অবৈধ সম্পদ জব্দের পাশাপাশি দেশে থাকা সম্পদ জব্দের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান দুদক মহাপরিচালক। লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট তৈরি করবেন। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। আইন অনুযায়ী শ্রমিক কল্যাণ তহবিলে অর্থ না দেয়া কোম্পানি সরকারি দরপত্রে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এ বিষয়ে তদারকি বাড়ানোর পরামর্শ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। বিকেলে বাংলাদেশ সাবমেরিন কেবলস কোম্পানির লভ্যাংশের 1,06,00,000 টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানে কথা বলেন 2 উপদেষ্টা। শিপ বিল্ডিংয়ে যারা কাজ করছেন বা আমাদের সাথে যারা কাজ করছেন তারা যদি না হয় তাহলে আমাদের তরফ থেকে আমরা তাকে ফার্দার টেন্ডারে পার্টিসিপেট করতে দেবো না। আমাদের দেশের শ্রমিকরা নানান ধরনের অসুবিধার মধ্যে থাকে, ন্যায্য মূল্য সহ, মজুরি সহ তাদের নানা ধরনের যে নাগরিক সুবিধাগুলো, সেই সুবিধাগুলো থেকে তারা বঞ্চিত। তো এটাও শ্রম মন্ত্রণালয়ের প্রতিও আমাদের
আবেদন থাকবে যাতে এইটার তদারকিটা বাড়ানো হয় নিয়ম নীতিমালার অধীনে। রমজানের আগে চট্টগ্রামের বাজার থেকে উধাও ভোজ্য তেল, তবে চাল ডাল কিনলে সহসায় মিলছে তেল, এমন অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে 6 দোকানিকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সামনে রমজান মাস, অথচ বাজার থেকে রাতারাতি উধাও ভোজ্য তেল। ভোক্তাদের অভিযোগ, শুধু তেল কিনতে গেলে বাজারে নেই বলে নানা অজুহাত দেখাচ্ছেন ব্যবসায়ীরা, অথচ চাল ডাল সহ অন্যান্য পণ্য কিনতে গেলেই মিলছে তেল। 5 লিটার তেল কিনলে 1 কেজি সুগন্ধি চাল কিনতে হবে। তো আমি বলতেছি আমার তো রমজানে সুগন্ধি চাল দরকার নেই, আমার চিনি দেন, ওইটা হলে কাজ আসবে। তুমি বলতেছে ভাই কোম্পানি এটা করে রাখছে, এখন আমাদের কিছু করার নাই। তবে তেলের এই কারসাজির পেছনে ডিলারদের উপর দোষ চাপালেন দোকানিরা। 20 কার্টন দরকার হয়, ও 1 কার্টন 2 কার্টন দিয়ে দেয় এরকম। তারপরে গেটিস নিতে হয়, চালের গুঁড়ি নিতে হবে, এই নিতে হবে, সেই নিতে হবে। 1 বস্তা নিতে এত বড় মুড়ির ড্রাম একটা নিতে হইব, সোলের বস্তা একটা নিতে হইব। এদিকে তেলের কৃত্রিম সংকট রোধে বুধবার সকালে নগরীর কাজী দেউরি বাজারে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বোতলে লেখা মূল্য মুছে দেয়া ও তেল গুদামে মজুত রাখা সহ নানা অভিযোগে 2 দোকানিকে 14,000 টাকা জরিমানা করা হয়। একটা খুচরা দোকানে 650 লিটার তেল আছে, সরবরাহ যেহেতু স্বাভাবিক আছে, এখন কোনো খুচরা বিক্রেতা বা কোনো পাইকারি বিক্রেতা যেন মূল্যের উপরে বা অন্য কোনোভাবে কৃত্রিম সংকট সৃষ্টি করে কোনো কারচুপির চেষ্টা না করে। এদিকে মূল্য তালিকা না থাকায় 4 মাংসের দোকানিকে 20,000 টাকা জরিমানা করা হয়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। হিমাগারের ভাড়া কমানোর দাবিতে রাজশাহী ও রংপুরের রাস্তায় আলু ফেলে বিক্ষোভ করেছেন চাষিরা। দুপুরে রাজশাহীর পবা উপজেলার বায়া বাজার এলাকায় কৃষকরা এই কর্মসূচি পালন করেন। এ সময় বক্তারা বলেন, বিদ্যুৎ বিল ও শ্রমিক খরচ না বাড়ালেও স্টোরেজ মালিকরা সিন্ডিকেট করে প্রতি কেজি আলুর কোল্ড স্টোরেজের ভাড়া 4 টাকা থেকে বাড়িয়ে 8 টাকা নির্ধারণ করেছে, যা অযৌক্তিক। এদিকে আলু চাষিদের বাঁচাও কৃষি বাঁচাও স্লোগানে রংপুরে সড়কে আলু ফেলে প্রতিবাদ জানায় আলু চাষি সংগ্রাম কমিটি। এ সময় তারা প্রতি কেজি আলুর ভাড়া 1 টাকা 50 পয়সা নির্ধারণ সহ বিভিন্ন দাবি জানান। দেখছেন রাতের সময়। দেশের বাইরের খবর, ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তৈরি ভুল তথ্যের জগতে বসবাস করছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন প্রেসিডেন্টের প্রতিক্রিয়ার পাল্টা জবাবেই এই মন্তব্য করেছেন তিনি। এর আগে ইউক্রেন যুদ্ধের দায়ভার জেলেনস্কির ঘাড়ে চাপান ট্রাম্প। বলেন, জেলেনস্কি চাইলেই আরও আগে এই যুদ্ধ বন্ধ করতে পারতেন। ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনায় ইউক্রেনকেই শামিল করেনি যুক্তরাষ্ট্র ও রাশিয়া। সৌদি আরবের এ তাৎপর্যপূর্ণ বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। ইউক্রেনের উদ্বেগকে গুরুত্ব না দিয়েই এবার জেলেনস্কিকে একহাত নিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেন জেলেনস্কিকে ছাড়াই রিয়াদের বৈঠকের আয়োজন করা হলো, এ বিষয়ে মারে লাগতে ট্রাম্পকে প্রশ্ন করা হলে উত্তরে তিনি বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট চাইলে অনেক আগেই এ যুদ্ধ বন্ধ হয়ে যেত। তিনি কোনো ধরনের প্রাণহানি ছাড়াই কিয়েভকে অনেক সুবিধা এনে দিতে পারতেন। সংবাদ সম্মেলনে এই যুদ্ধ নিয়ে বাইডেনের ভুল সিদ্ধান্তেরও কড়া সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। আমি ইউক্রেনের স্বার্থে এমন সব সুবিধার ব্যবস্থা করে দিতে পারতাম যেখানে কোনো মানুষ মারা যেত না, কোনো অবকাঠামোর ক্ষতি হতো না, কোনো শহর ধ্বংস হতো না, কিন্তু তারা এ পথ বেছে নেয়নি। আর সাবেক প্রেসিডেন্ট বাইডেন বুঝতেই পারেননি যে তিনি এ যুদ্ধ আর সামাল দিতে পারছেন না, বরং সংঘাতের মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছেন। সংবাদ সম্মেলনে পুতিনের সঙ্গে সাক্ষাৎকারের বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প জানান, চলতি মাসেই এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে। ইউক্রেনে নতুন করে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, জেলেনস্কি তার শাসনামলে ইউক্রেনকে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে। এখানেই শেষ নয়, ইউক্রেনের দুর্লভ খনিজ সম্পদ ট্রাম্পকে দিতে অস্বীকৃতি জানানোয় ভলোদিমির জেলেনস্কির দূরদর্শিতার অভাব রয়েছে বলেও সমালোচনা করেছে হোয়াইট হাউস। রাতের সময় কাল শুরু বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ভারত। প্রতিপক্ষ নিয়ে বাড়তি চিন্তা না করে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে নজর বাংলাদেশের। নাহিদ রানার মতো বোলার দলকে বাড়তি আত্মবিশ্বাস দিলেও অন্য বোলারদের উপর পূর্ণ আস্থা রাখছেন বাংলাদেশ দলের অধিনায়ক।
কোনো একক ক্রিকেটার নয়, বরং ভারতের পুরো দল নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে টাইগাররা। ম্যাচের আগে দুবাই অনুশীলন করেছে বাংলাদেশ দল। রানা অবশ্যই দেখেন যেরকম বোলিং করছে, অবশ্যই ওর উপরে একটু বাড়তি নজর থাকবে, বাট ওকে দেখে কখনোই মনে হচ্ছে না যে ও প্রেশারের মধ্যে আছে বা এত বড় টুর্নামেন্টে আসছে। খুবই নর্মাল আছে, ওর প্র্যাকটিসটাও ঠিকমতো করে যাচ্ছে। অবশ্যই যদি কালকে খেলার সুযোগ থাকে ওর, অবশ্যই আমি বিশ্বাস করি যে ওর বেস্টটাই দিবে। আর প্র্যাকটিস ম্যাচে হারার বিষয়ে যেটা বললেন যে এটা নিয়ে আসলে কোনো ধরনের কোনো ইফেক্ট পড়বে না, কারণ আপনি যেটা বললেন যে প্র্যাকটিস ম্যাচ, ওইখানে আমরা অনেক কিছু দেখেছি, সবাইকে বোলিং বা ব্যাটিং করার সুযোগটা দেওয়া হয়েছে। ওয়ানডে আমার মনে হয় যে উইকেট যেরকম থাকবে ওই অনুযায়ী খেলা চেষ্টা করবো আমরা, বাট আমার মনে হয় যে স্পেশালি যারা ওপরের দিকে ব্যাটিং করে এদের লম্বা ইনিংস খেলাটা খুব ইম্পর্টেন্ট। যখন আমরা এই ওপরের শুরুটা ভালো করতে পারবো তখনই দেখা যাবে যে একটা বড় রান করা সম্ভব। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দেখুন শুধুমাত্র ট্রফিতে। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানাবো আরও একবার। নিজেদের স্বার্থে রাজনীতিতে ফ্যাসিস্টদের জায়গা দেওয়ার চেষ্টা মানবে না বিএনপি। সরকারি সুবিধায় দল গোছানোর অভিযোগ মির্জা ফখরুলের। নিরপেক্ষ না হলে লাগবে নতুন সরকার। কোনো দলের লেজুর বৃত্তি করবে না নতুন ছাত্র সংগঠন, জানালেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা। ছাত্র সংসদ নির্বাচন সহ রাজনীতি নিয়ে বিরূপ ধারণা পরিবর্তনের লক্ষ্য। এবং 28 ফেব্রুয়ারি পর্যন্ত ক্লাস পরীক্ষা স্থগিত। হামলার ঘটনায় মামলা ও জড়িতদের বহিষ্কারের সিদ্ধান্ত। তদন্তে মূল ঘটনা সামনে আনার আহ্বান মির্জা ফখরুলের। এই ছিল রাতের সময়। সঙ্গেই থাকুন সময়।